নভেম্বর 1956 এই 1 নভেম্বর বৃহত্তর মানভূমকে কেটে বিহার থেকে ত্রিখণ্ডিত মানভূমের একটি অংশ, যার প্রায় সমস্তটাই টাঁড় টিকরে ভর্তি টিলা, জঙ্গল নাই বললে চলে, সামান্য জঙ্গল বলতে কোথায়, জঙ্গল বলতে অযোধ্যা আর বড়বাজারের সুগ্নিবাসা, এই ছাড়া আর বান্দওয়ানের কিছু জায়গা, এই ছাড়া জঙ্গল বলে কিছু ছিল না। তখন যদিও বা ছিল, এখন নাই বললেই চলে। এই নিয়ে কয়েকটি থানা নিয়ে আমাদের বঙ্গভুক্তি। অনেকে এটা ভাষা আন্দোলন বলে বলেন, কিন্তু কোনো সরকারি স্বীকৃতি ভাষা আন্দোলন বলে নেই। তার পিছনে কারণ অনেকেই জানেন, তাও স্বীকার করেন না। কারণটা হলো এটা ভাষার জন্য অ্যাকচুয়ালি আন্দোলন নয়। আপনারা ইতিহাসের দিকে একটু যদি যান, তাহলে দেখতে পাবেন যে ভাষা আন্দোলন কোথায় কোথায় হয়েছিল। ভাষা আন্দোলন হয়েছিল কখন? 1938 থেকে 40 সালের মধ্যে হয়েছিল, যখন ব্রিটিশ শাসনের অধীন এই দেশ ছিল। সেখানে সাউথের দিকে, দক্ষিণ ভারতে হিন্দিকে চাপিয়ে দেওয়ার একটা প্রসেস শুরু হয়েছিল। তার বিরুদ্ধে, হিন্দি পড়াশোনা করার বিরুদ্ধে ওখানে কিন্তু প্রোটেস্ট হয়েছিল। এরপর 1960 সালে আবার অ্যান্টি হিন্দি এজিটেশন শুরু হয়। পরবর্তীকালে মণিপুরেও এই ধরনের আন্দোলন হয়েছে, মেইতি ভাষা ওখানে চালু করতে হবে এই বলে। এরপর আবার কি হলো না, সেই অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা যেখান থেকে হলো, সেখানে শ্রীরামুলু অনশন শুরু করলেন। তিনি অনশন শুরু করেছিলেন 19 অক্টোবর 1952 সালে, আর 58 দিন অনশন পরে তিনি মারা যান। তবে তার মারা যাওয়া কিন্তু ব্যর্থ হয়নি। তিনি জীবন বিসর্জন, কিন্তু কিছুদিনের মধ্যেই অন্ধ্রপ্রদেশ স্টেট তেলেগু ভাষা নিয়ে চালু হয়েছিল। এটাকে ভাষা আন্দোলন বলে স্বীকৃতি ইতিহাসের পাতায় আছে, সরকারি খাতায় আছে, সর্বত্র আছে। এরপর যদি আপনি যান বরাক ভ্যালি শিলচরে ভাষা আন্দোলনের ভাষার জন্য 11 জন মানুষ প্রাণ দিয়েছিলেন। আসাম পুলিশের গুলিতে তারা মারা গেছিলেন। তাদের মধ্যে কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর ইত্যাদি তারা ছিলেন। 11 জনকে পুলিশ গুলি করে মেরেছিল। তারা সেখানে বাংলা ভাষার জন্য, বাংলা ভাষা কেন পড়ানো হবে না, বাংলা ভাষা কেন সরকারি ভাষা হবে না, এই নিয়ে তারা আন্দোলন করেছিলেন সেখানে। আমি বাংলাদেশের ভাষা নিয়ে কিছু বলছি না, কারণ বাংলাদেশ তো পরবর্তীকালে হয়েছে, আগে ওটা পূর্ব পাকিস্তান ছিল। ওখানে যে 1952 সালে হয়েছিল, সেটা আমি যেহেতু বিদেশের ঘটনা, ওটাকে নিয়ে আমি কোনো আলোচনা করছি না এখানে। এখানে মূলত আমার আলোচনা 1956 সালে, যে 1948 সালে লোকসভা সংঘ গঠিত হওয়ার পর থেকে শুরু হয়, 52-53 সাল থেকে শুরু করে 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন কমিটির সুপারিশে এটাকে বাংলার সঙ্গে জুড়ে দেওয়া হলো মাত্র কয়েকটি থানা, যেগুলির মধ্যে পুরো টাঁড় টিকর ছাড়া আর কিছু নেই। টাঁড় টিকর ডুবরি জলাভূমি একবারেই নেই, মানে যেটাতে বৃষ্টি না হলেও চাষ হবে সেরকম জমি সামান্য। খনিজ পদার্থ নেই বললেই চলে, সামান্য আছে যেটুকু সেটুকু পুরোপুরি ওই আসানসোল ঘেঁষা অঞ্চল আর বল্লামপুরের ওদিকে রক ফসফেট ইত্যাদি কিছু জায়গায় থাকত, আর পাথর ছিল। এছাড়া আর কোনো খনিজ সম্পদ এখানে তখন ছিল না। পরবর্তীকালে অবশ্য আমরা কাঁসাই নদী, টটকো নদীতে ওই সোনার টুকরা কিছু কিছু লোক আদায় করেছিল, ওটাকে অনেকে খনিজ সম্পদ বলেই বলেন। এখন এই বঙ্গভুক্তি না ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের যেহেতু স্বীকৃতি নেই, এটাকে বঙ্গভুক্তি বলেই বর্ণনা করা উচিত। অনেকের মতে যা, আমি সেই মতে বিশ্বাসী নই। তার কারণ ভাষার জন্য কোনো আন্দোলন প্র্যাকটিক্যালি হয়নি। যদি তা হতো, তাহলে তার বিবরণ ইতিহাসের পাতায় থাকত এবং এটাকে সরকার ভাষা আন্দোলন বলে স্বীকৃতি দিত। তাহলে ভাষা আন্দোলনের প্রেক্ষিতটা কি, যারা ভাষা আন্দোলনের কথা বলছেন?
না দ্বিভাষা তত্ত্ব বা ত্রিভাষা তত্ত্ব এগুলো নিয়ে হলো কেন? হলো তার কারণ হচ্ছে তখন মানভূম কি ছিল? বিহারের মধ্যে ছিল। বিহারের ভাষা কি? বিহারের ভাষা হিন্দি। বিহারের ভাষা তো বাংলা নয়। প্রত্যেকটা স্টেটই তখন ছিল যাদের মাতৃভাষা যেখানে যা সেই মাতৃভাষাটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয়টা হবে ইংরেজি বা হিন্দি। যেখানে হিন্দি ভাষা সেখানে ইংরেজি হবে, আর যেখানে অন্য কোনো ভাষা, যেমন উড়িষ্যায় কি হবে? প্রথম ভাষাটা হচ্ছে উড়িয়া, দ্বিতীয়টা হবে হিন্দি বা ইংরেজি, তৃতীয়টা হবে হিন্দি। এরকম ছিল। তো মানভূমে, বিহারে অন্তর্গত মানভূম, সেই মানভূমের ভাষাটা হওয়ার কথা হিন্দি, তার কারণ মানভূমের ভাষা হিন্দি। সেই হিন্দি ভাষার জায়গায়, হিন্দি ভাষার স্টেটে যাদের প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হিন্দি, সেখানে হিন্দিতেই পড়াশোনা করানো হবে, এটা স্বাভাবিক। বাকি দুটো ভাষা হচ্ছে অপশনাল, মানে ত্রিভাষা তত্ত্ব যদি মেনেই নেওয়া যায় তাহলে বাকি দুটো ভাষা পড়ানো হবে না এরকম নয়, পড়ানো হবে। জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া, এই গল্পটার মধ্যে কিছু ভেজাল, কিছু জাল এর আছে, ছিল। এটা জোর করে ভেজানো বলা যাবে না, তার কারণ তখনও বাংলাও পড়ানো হতো। আমি নিজেই বাংলার ছাত্র, বাংলা পড়েছি। আমাদের তখন তো মানভূম ছিল, মানভূমের মধ্যে আমরা বাংলা পড়েছি। বাংলায় আমার লেখাপড়া শুরু হয়েছে অ আ ক খ। তাহলে বাংলা ছিল না এটা বলা যাবে না, জোর করে চাপিয়ে দিয়েছিল সেটাও বলা যাবে না। বাংলাও ছিল, হিন্দিও ছিল। তারপরে যখন ভাগ হলো তখনও সেই বাংলা হিন্দি একইভাবে চলছিল, ইংরেজি চলছিল। কিছু কিছু স্কুলে 90-এর দশক পর্যন্ত হিন্দির শিক্ষক ছিলেন, কিছু কিছু হাই স্কুলে। বাংলা স্কুলে কিন্তু হিন্দির শিক্ষক ছিলেন। আপনারা যদি পুরুলিয়া শহরের কথা ধরেন, তাহলে চিত্তরঞ্জন হাই স্কুলে হিন্দির মাস্টার ছিলেন আমাদের থেকে একটু সিনিয়র, চৌবেবাবু হিন্দির মাস্টার তখন ছিল। আমরা যে স্কুলে পড়েছি বড়বাজার স্কুলে, সেখানেও কি হিন্দির মাস্টার ছিলেন। যেখানে আমরা নিচু জায়গায় পড়েছি, মিডিল স্কুলে পড়েছি ভবানীপুরে, তখন এমই স্কুল ছিল, মিডিল স্কুল ছিল, সেখানেও কিন্তু হিন্দি মাস্টার, আমরা হিন্দি মাস্টার বলতাম, হিন্দি মাস্টার, কিন্তু বাংলা পড়ানো হতো। বাংলাও ছিল, হিন্দিও ছিল। তাহলে বিহারের যদি ভাষা, মাতৃভাষা হিন্দি হয়, তাহলে হিন্দিকে প্রেফারেন্স দেওয়া হবে। আর হিন্দিকে প্রেফারেন্স দিলে যদি কেউ বলে যাতে বাঙালি, মানে টাইটেল বাঙালি আছে বলে যে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না, সব জায়গায় জোর করে বাংলা, মানে বাংলার জায়গায় হিন্দি পড়ানো হচ্ছে, এটার মধ্যে আমার মনে হয় কোনো যুক্তি নেই। কিন্তু যাদের আন্দোলন করার কথা তারা তো করবেন, আন্দোলন তারা করেছিলেন, আন্দোলন হয়েছিল। পরে রিঅর্গানাইজেশন কমিটি শুধু এটার জন্য তো হয়নি, রিঅর্গানাইজেশন কমিটি অন্ধ্রপ্রদেশের জন্য হয়েছিল। রিঅর্গানাইজেশন কমিটি ওই দিনাজপুরের ওই এলাকা নিয়েও রিঅর্গানাইজেশন কমিটির ইয়ে ছিল। এখানেও সেই রিঅর্গানাইজেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এরা এই স্টেটটাকে ভাগ করে ওই সামান্য অংশ, মানে টার্নিটি করে নিয়ে বঙ্গভুক্তি হয়ে যায়। এই বঙ্গভুক্তিকেই অনেকে ভাবছেন যে আমাদের বিরাট প্রাপ্তি, আর অনেকে ভাবছেন যে আমাদের সর্বনাশ। আমাদের সর্বনাশ হয়েছে, বাস্তবে ভূমিপুত্রদের বঞ্চনা ছাড়া এতে আর কিছু হয়নি। আমি কিছু স্ট্যাটিস্টিক্স বলি। এই প্রাপ্তি আর অপ্রাপ্তির মধ্যে বঞ্চিত ভূমিপুত্ররা, তার সেই কথাটা বোঝাবার জন্য আমি কিছু স্ট্যাটিস্টিক্স, সরকারি তথ্য বলছি। সরকারি তথ্য, সেন্সাস লাস্ট হয়েছে 2011 সালে। তারপর থেকে 2021-এ হওয়ার কথা হয়নি। কেন হয়নি আপনারা সবাই জানেন। এবং এখনো যে সেন্সাস কবে হবে তার কোনো ঠিকানা নেই, যদিও সরকার ঘোষণা করেছে সেন্সাস শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তাহলে আমাদের কাছে সরকারি তথ্য বলতে 2011-র পরে কোনো তথ্য নেই। এই 2011-র তথ্য অনুযায়ী পুরুলিয়া জেলার, মানে যেটা বঙ্গভুক্তির পর হলো, তাতে পপুলেশন, মানে লোকের জনসংখ্যা মোটামুটি 25 লাখের কিছু বেশি, কেউ বলেন 29 লাখের কিছু বেশি, বা সরকারি তথ্য কোথাও কোথাও আছে 29 লাখের বেশি। আমার মনে হয় এখন ওটা 35-এর কাছাকাছি হবে, যতদূর হওয়া উচিত। পুরুলিয়া জেলাতে, আমি আর মানভূমের কথা বলছি না, মানভূম অঞ্চল কিন্তু পুরুলিয়া জেলা, মানভূম ছিল এককালে, এক্স মানভূম। তো পুরুলিয়া জেলাতে মোট 2900 মৌজা, 2900-র কিছু বেশি মৌজা আছে, আর গ্রাম আছে 2400-2500-র মতো। এই গ্রামগুলোতে সংখ্যা, লোক সংখ্যাই সবচেয়ে বেশি, শহর এলাকার লোকের সংখ্যা খুবই কম। এটা রেশিও মাত্র কতটুকু রেশিও, আপনার ধরুন রুরাল মোটামুটি ওই 25 কোটি যদি লোক সংখ্যা ধরি, তাহলে 22 কোটি তথ্য অনুযায়ী 2011 সেন্সাস হয়েছি, 22 লক্ষ 81 হাজার।
আর আরবেন মানে লোক মানে টাউন, তথাকথিত টাউন, পুরুলিয়া টাউন যেমন, সেরকম ওই মানবাজার, পোড়াবাজার, বল্লমপুর ইত্যাদি ইত্যাদি টাউন, মানে ওগুলো সব গ্রাম কিন্তু টাউন, তার লোক সংখ্যা ছিল 2.55 লাখ। এতে শিডিউল কাস্ট কত না 4,63,000, শিডিউল ট্রাইব কত 4,63,000। এখানকার লিটারেসি 2011 অনুযায়ী 55 থেকে কিছু পার্সেন্ট বেশি। কাজ করা লোকের সংখ্যা খুবই কম, ওয়ার্কার যদিও ওয়ার্কফোর্স আমাদের ওই জনসংখ্যার মধ্যেই 6 লাখের কিছু বেশি ছিল। কাল্টিভেটার 3.5 লাখের মতো। এগ্রিকালচার যারা মজুরি খাটে, লোকের জমিতে মজুরি খাটে, এই লোকের সংখ্যা 4 লাখের কিছু বেশি। তারপরে বাকি যারা, তারা কি করতো, নন ওয়ার্কিং 14 লাখের মতো তখনকার বাজারে নন ওয়ার্কিং। এখন ওইটা হয়তো 20 লাখ হতে পারে, আবার 15 লাখও হতে পারে, কিছু কমতেও পারে। তথ্য আমাদের নেই, কাজে ওটাকে নিয়ে আর আমরা তর্ক করতে পারি না। এই যেখানে পজিশন, সেখানে আমরা পেয়েছি কি পেয়েছি। আপনি যদি তৃণমূল আমলটাকে বাদ দেন, তৃণমূলের কথা আমি এখন পরে বলছি, তৃণমূলের আমলটাকে বাদ দেন, মানে 2011 সালের আগে আমরা কি পেয়েছি। এখানে কটা কলেজ ছিল, সেই কলেজগুলো হয়েছে কবে। আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা মানে সিপিএম আসার আগে পর্যন্ত কি ছিল, সিপিএম আসার পর কি হয়েছে, আর সিপিএম যাওয়ার পর কি হয়েছে, এগুলো আলোচনা আপনার করা দরকার। স্কুল কলেজ কত হয়েছে আর এখন কত হয়েছে, এগুলো দরকার। এখনকার যে অবস্থা, তাতে প্রত্যেকটা জায়গাতেই কলেজ হয়েছে, প্রত্যেকটা ব্লকেই প্রায় কলেজ হয়েছে, 2-1টা ব্লকে এখনো হয়নি, কলেজ হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ব্লকে আপনার পলিটেকনিক হয়েছে, সেগুলো প্রাইভেট হোক বা সরকারি হোক, পলিটেকনিক হয়েছে, এখন হয়েছে, কিন্তু সেটা করতে কত বছর সময় লাগল। একটা আগরপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ করতে 65 বছর সময় লেগে গেল, এটা প্রায় 70 বছর হতে চললো, বঙ্গভুক্তির এটা 70তম। তো তাইলে 65 বছর সময় লাগলো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে। একটা মেডিকেল কলেজ হতে প্রায় ওই রকমই সময় লাগলো, একটা মেডিকেল কলেজ, সেটাও ফুল ফেজেড হয়েছে কিনা এখনো সন্দেহ আছে। একটা ইউনিভার্সিটি হতে কত বছর লাগলো, 60 বছর লাগলো। তো কেন লাগলো, এসব প্রশ্নের তো জবাব কারো দেওয়া দরকার। আচ্ছা, একটা হাসপাতাল, ওই একটি হাসপাতালই রয়ে গেল, সেই হাসপাতালের অবস্থা এখন তো আপনারা দেখছেন কি হাল, কি অবস্থা, তার নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা আবার নাকি এখান থেকে হাতুয়ারা তুলে নিয়ে যাবে, এইসবগুলো হচ্ছে। কিন্তু হাসপাতালে পরিকাঠামো কীরকম আপনারা ভালো করে জানেন, কী রকম চিকিৎসা হয়। যে কোনো কেসে আপনি নিয়ে যান, সঙ্গে সঙ্গে রেফার। কোথায় নিয়ে যাবেন আপনি, রাঁচি নিয়ে যান, নাহলে বাঁকুড়া নিয়ে যান, কোনো চিকিৎসা নেই। অথচ মেশিন আছে, পত্র আছে, সব আছে, কি অসুবিধা, ডাক্তার নেই, অথবা টেকনোলজি নেই, অথবা ওই টেকনিক্যাল স্টাফ নেই, নানা রকমের অসুবিধা। বেড নেই, মাটিতে গড়াগড়ি, কম্বল নিয়ে ঘরের থেকে বেড সিটি যেয়ে কোনো রকমের বারান্দায় শুয়ে আছে। আচ্ছা, বাথরুম দেখলে তো আপনার মানে অন্নপ্রাশনের ভাত উঠে যাবে, এই অবস্থা। অথচ পরিকাঠামোর কোনো উন্নত হলো না। যদি আপনি লেখাপড়ার কথা বলেন, তাহলে এই যে লিটারেসি হার 55%, সেই 55%টা 80% হলো না কেন, সেই 55% 90% হলো না কেন, অ্যাভারেজ সারা ইন্ডিয়ার যে অ্যাভারেজ, সারা ভারতের, সেই অ্যাভারেজটা হলো কেন, সারা পশ্চিমবঙ্গের যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা হলো না কেন, কারণটা কি। এর তো একটা কারণ থাকবে, সেই কারণটা কে বলবেন। তাহলে আমরা বাংলায় এলাম, ঠিক আছে, বঙ্গভুক্তি আমাদের হলো, তো বঙ্গভুক্তির হিসাব নিকাশ তো করা দরকার। বঙ্গভুক্তির আপনারা খুব ফুর্তি করুন, কোনো অসুবিধা নেই, আপনারা আনন্দ করুন, লাফান, নাচ গান যা খুশি করুন, করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই বঙ্গভুক্তির পর আমরা কি পেলাম, এখানকার ভূমিপুত্ররা কি পেলাম, কতজন সরকারি চাকরি করে আপনি দেখুন। সরকারি চাকরিতে কোথাকার লোক সরকারি চাকরি করে, কোথাকার লোক, সেই লোকগুলোর মানে ঠিকানা কি, সেই লোকগুলোর ঠিকানা আপনি যদি যে কোনো অফিসে যান, সেই লোকগুলোকে পুরুলিয়ার সেই অফিসগুলো নেই, পুরুলিয়ার ভূমিপুত্রদের আপনি দেখতে পাবেন না, দেখলেও আপনাকে দূরবীন দিয়ে দেখতে হবে। আপনি কোথায় পাবেন না, কিছু শিক্ষক পাবেন, প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, শিক্ষক কিছু পাবেন, কিন্তু কলেজে শিক্ষকের ভীষণ অভাব, এখানকার ভূমিপুত্রদের খুব অভাব আছে, নাই বললে চলবে না, আছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে সব পুরুলিয়া জেলার কটা স্টুডেন্ট আছে, আপনারা নিজেরা যেয়ে দেখুন। আপনারা সৈনিক স্কুলে যেয়ে দেখুন কটা স্টুডেন্ট পুরুলিয়া জেলার, ওখানে যেয়ে দেখুন। রামকৃষ্ণ মিশনে খুব লাফালাফি, প্রথম হয়েছে 2 জন, আজকেই বিরাট ছবি ছাপানো হলো, তাতে আপনি দেখুন সেই ছেলেগুলো কোথাকার, কত ছেলে ভর্তি হয়, সেই ভর্তির মধ্যে পুরুলিয়া জেলার কত আপনি দেখুন। পড়াশোনার হারটা কি,
জেলা স্কুলে আপনি ভর্তি হতে পারবেন না। এখানকার কটা ছেলে আছে যার টাইটেল মাহাতো, যার টাইটেল কুইরি, যার টাইটেল বাগদি, যার টাইটেল রাজুয়ার, এরকম টাইটেল ওলা কটা ছেলে আছে আপনি খুঁজে পাবেন না। গভর্নমেন্ট গার্লস স্কুলে আপনি কাদের মেয়েরা পড়ছে, আপনি যে লিস্ট দেখুন যে কারা পড়ছে কিভাবে পড়ছে আপনি দেখুন, আপনার লিস্টটা দেখতে থাকুন। লিস্ট দেখলে দেখবেন যে সবই বাইরের থেকে আসা। অফিসগুলোনে যান, দয়া করে দাঁড়িয়ে থাকতে হবে কোনো বঙ্গবাবুর কাছে, যারা ওখান থেকে টপকে এসছেন, এখানে নাগরিক হয়েছেন, এখানে তাদের আধার কার্ড, এখানে তাদের ভোটার কার্ড, এখানে তাদের আরও যা যা দরকার সব এখানে করেছেন। আর তাদের ছেলেরা এখানে ভূমিপুত্র বলে চাকরি পাচ্ছে, বহাল তবিয়তে, কোনো অসুবিধা তাদের হচ্ছে না। তাহলে যাদের জন্য বঙ্গভুক্তি হলো, তাহলে কাদের জন্য বঙ্গভুক্তি হলো? বঙ্গভুক্তি হলো তার মানে এখানকার ভূমিপুত্রদের কোনো সুবিধা হলো না, ভূমিপুত্ররা বঞ্চিত হয়ে থাকলো। হলো কাদের জন্যে? না, যারা এর জন্য লাফালাফি করলো তাদের জন্যে। আমার কাছে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে স্বাধীনতা আন্দোলনে রক্তে রাঙা মানভূম। লেখাটা কার? যারা তথাকথিত ভাষা আন্দোলনের সরাসরি যুক্ত ছিলেন, সেই আমাদের ভজহরি মাহাতো ভজু খুড়া আর পদক মাহাতো পদক খুড়া। এই পদক মাহাতো আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের একসময় সেক্রেটারি ছিলেন। পদক মাহাতো অত্যন্ত ভদ্রলোক, জেনুইন ভদ্রলোক। আর ভজহরি খুড়া তো নাম রিবার নেই, ভজহরি খুড়ার মতো সরল লোক খুঁজে পাওয়া মুশকিল, এরকম ভদ্রলোক খুঁজে পাওয়া মুশকিল। তিনি 3 বার ধরে এমপি হয়েছিলেন, কিন্তু এমপি হয়ে তিনি কি করেছেন তার কোনো হিসাব নেই। এমপি হয়ে কিছু করেছেন তার কোনো হিসাব নেই। 1956 পর থেকে এখানকার ভূমিপুত্র যারা এখানকার লোক, তাদের জন্য কি হয়েছে কেউ বলতে পারবে না। এই বইটাতে যাদের নাম আছে তারা কোথাকার, যারা স্বাধীনতা আন্দোলনে এবং পরবর্তীকালে ভাষা আন্দোলন, তথাকথিত ভাষা আন্দোলন, আমি বারবার তথাকথিত বলছি, এর মধ্যে যাদের ছবি আছে সেই ছবি লোকগুলো সাধারণত সবই গ্রামের লোক। এবং এই লোকগুলোর ঠিকানা হলো মানবাজার, বড়াবাজার, বান্দোয়ান, পুঞ্চা, 2-1টা হুড়া, 1-8টা পাড়া, 1-8টা জয়পুর, বাকি দিকের কোথাও নেই। যদি আপনারা আড়াআড়ি ভাগ করেন তাহলে দেখা যাবে যে মেন রোডটা বাঁকুড়া বা রঘুনাথপুর দিক থেকে হয়ে আসানসোল দিক থেকে সোজা আসছে, বরাকর রোড, চাইবাসা রোড হয়ে যেটা টাটা দিকে যাচ্ছে, এই পাশটা হচ্ছে ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আর ওই পাশটা এতে সাইফার ছিল প্রায় 2-4 জনের বেশি, কারো নাম দেখতে পাওয়া যায় না। যেমন ঝালদার কে ছিল জানা নেই, আমরা জানি না। জয়পুরের 2-1 জনের নাম পাওয়া যায়। আরসা দিকের কোনো লোকের নাম খুব একটা পাওয়া যায় না, বল্লামপুরের দিকের কোনো লোক নেই, বাঘমুন্ডির তো কথাই নেই। আর রঘুনাথপুর দিকে 2-1 জন ছিলেন, একেবারেই কম। পুঞ্চা হুড়ার 2-1 জন ছিলেন, পুঞ্চার বেশিরভাগ লোক। মানবাজারে সবচেয়ে বেশি, বড়াবাজারে সবচেয়ে বেশি, আরও বেশি, আর বান্দোয়ানে। এই লোকগুলো মিলে আপনার এই তথাকথিত ভাষা আন্দোলন, বঙ্গভুক্তির আন্দোলনে সামিল ছিলেন। কাজেই কতজনের এতে সাই ছিল, এটা যদি আপনার ওই যখন এই সাক্ষ্য নেওয়া হয়েছিল আমাদের কুজুর কমিশন, সেই যদি আপনি তালিকা দেখেন তাহলেই বোঝা যাবে যে কারা পক্ষে ছিলেন আর কারা বিপক্ষে ছিলেন। এখন এর পিছনে কারণটা কি? এর পিছনে যদি কারণ শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু কারণটা হচ্ছে যে সেই সময় শোনা গিয়েছিল, সেটা সত্য কি মিথ্যা জানি না, বিধান রায় এবং শ্রীকৃষ্ণ সিংরা নাকি চেয়েছিলেন যে এটাকে পূর্ব প্রদেশ করে দেওয়া হোক। তাহলে যদি পূর্ব প্রদেশ হয়ে যায় তাহলে আমাদের হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে গেলে আমরা কি করব? তাহলে আমরা তো প্রশাসনের কিছুই পাবো না। তাহলে কিছু লোক তখন ঠিক করলো যে এটার জন্য আন্দোলন করা দরকার। এই কয়েকদিন আগে কথা বলছিলাম ঋষি নিবারণ চন্দ্রের এক নাতির সঙ্গে, আমি বললাম যে আমরা এটার বিরোধিতা করেছিলাম। আমার পরিবারের কথা বলছি, আমার মামা তো ভাই তো ওখানে সাক্ষ্য দিয়েছিলেন, গিরিজা সরঙ্গী। পরিবার কেন করেছিলাম না, আমরা চেয়েছিলাম বৃহত্তর মানভূম যেটা গোটাটা আছে সেটা বাংলায় আসুক, অথবা ওইখানে থেকে যান, যে কোনো একটা। এই টুকরা একটু, আজকে এই টুকরাটা যদি না এসে গোটাটা আসতো, তাহলে মারাফারির থেকে যে বোকারো কারখানা হলো, সেই বোকারো কারখানা মানভূম জেলার মধ্যে হতো। আরও অনেক কিছু ছিল, বোকারো পাশে পাশে ধানবাদ ইত্যাদি জায়গায় যেটা বৃহত্তর মানভূম অংশ, সেখানে সমস্ত খনিজ সম্পদে পরিপূর্ণ। এদিকে জামশেদপুরের কাছাকাছি যেগুলো, সেগুলোও খনিজ সম্পদে পরিপূর্ণ। আমরা এ থেকে বঞ্চিত হইলাম। তাহলে আমরা ফরেস্ট্রি থেকে বঞ্চিত হইলাম, আমরা খনিজ সম্পদ থেকে বঞ্চিত হলাম, আমরা ইন্ডাস্ট্রি থেকে বঞ্চিত হইলাম।
যখন আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু মারাফারিতে বোকারো স্টিল কারখানা হয়নি, পরবর্তীকালে হয়েছে। তাহলে এইটার সুবিধা মানভূমের লোকরা পেত না কেন? না, তখন আমরা ভাগ হয়ে গেলাম, ওই টাঁট টিকট নিয়েই আমরা তুষ্ট হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। ঠিক আছে, যা পাচ্ছি তাই আসি, আমরা তো রাজা হব। রাজা তারা হলেন, কিন্তু রাজা হয়ে কি হলো? রাজা হয়ে তারাও কিছু পেলেন না, তারাও ওই আমরা আঁটি চুষার মতো তাদের অবস্থা হলো। তারাও রাজত্বের স্বাদ পেলেন না। কেউ কেউ এমএলএ টেমএলএ হলেন বটে, কিন্তু কোনো লাভ হলো না। ওই কলকাতার নেতাদের তোষণ করতেই তাদের সময় চলে গেল। কলকাতার নেতারা এই জায়গাটাকে একটা কলোনি করে দিল, যে ঠিক আছে ওই দিক থেকে সব লোককে এখানে নিয়ে চলে যাও, আর এইখানে সমস্ত রিহ্যাবিলিটেট করে দাও। সমস্ত ওই দিক থেকে লোক এসে এইখানে চাকরি বাকরি সমস্ত কিছু তারাই দখল করেছে। আপনি যে কোনো অফিসে যান, অফিসে গেলে দেখবেন ভূমিপুত্রের সংখ্যা কজন? ভূমিপুত্রদের সংখ্যা নেই বললেই চলে। ভূমিপুত্রের কথা বললে যদি প্রাদেশিকতা হয়, তাহলে আজকে সর্বত্র এই আন্দোলন হচ্ছে কেন? আজকে বিহারে কেন লোক বলছে যে আমাদের চাকরি আগে চাই? আজকে ওখানে গুজ্জররা বলছে, কালকে মেইতি আর মণিপুরে যেগুলো বলছে, আসাম বলছে আসামিদের জন্য। সবাই যদি নিজের নিজের কথাটা বলে, আজকে মতুয়ারা কি বলছে? মতুয়ারা বলছে আমরা এই করব, আমরা এই চাই, আমরা বাঙালি, আমরা এখানে আছি, আমরা এখানকার নাগরিক। সবাই যদি নিজে নিজে ওদিকে মানে ওই আমাদের কি বলে গেটার কোচবিহার নিয়ে আন্দোলন হচ্ছে, ওখানে আপনার ওই বাকি জায়গাগুলোতে নর্থ বেঙ্গলে যে জায়গাগুলো সেগুলো নিয়ে ওরকম আন্দোলন হচ্ছে। তো এই যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো তো সবই তো প্রাদেশিকতা। তাহলে প্রাদেশিকতা নাই এমন তো বলা যাবে না, প্রাদেশিকতা আছে। তাহলে প্রাদেশিকতা যখন আছে, প্রাদেশিকতার কথা বললে সেটা সংকীর্ণতা হইলো বা তাহলে বিচ্ছিন্নবাদী হইলো, তাহলে বিচ্ছিন্নতাবাদী সবাই। যারা হিন্দু হিন্দু করছে তারাও তো বিচ্ছিন্নতাবাদী, যারা মুসলিম মুসলিম করছে তারাও বিচ্ছিন্নতাবাদী, যারা ঈসাই ঈসাই করছে তারাও বিচ্ছিন্নতাবাদী, যারা বুদ্ধের কথা বলছে তারাও একই জিনিস সবাই। নিজের নিজের কথা বলে নিজের স্বার্থের কথা যদি বললে সেটা প্রাদেশিকতা হয়, তাহলে সবাই প্রাদেশিক। কে প্রাদেশিক নয়? আমি আজ উত্তরপ্রদেশের লোককে বলছি আমাদের এই যাদব, আমাদের এই কুশবাহা, আমাদের এই গুজ্জর, আমাদের অমুক জায়গায় অমুক, আমাদের এই রাজভর, আমাদের এই নিষাদ, এই কথাগুলো বলছি, সেটা যদি আপনার অন্যায় না হয়ে থাকে, সেটা যদি প্রাদেশিকতা না হয়ে থাকে, তাহলে এখানকার মানভূমের লোকরা যদি বলে সেটার মধ্যে অন্যায় কি আছে? আমি বামুনের ছেলে, ঠিক আছে, আপনি গোটা জেলা খুঁজলেও 5টা ত্রিপাঠী পাবেন না যারা চাকরি করে, এটা নয়। অথচ আমাদের এটা আমারটা এটা হচ্ছে 54 জেনারেশন, 54 জেনারেশন, মানে বরাভূমের রাজা যতদিন, সেই ততদিনই আমাদের এখানে আগমন। তো আমাদের কটা ছেলে চাকরি পাচ্ছে? আচ্ছা, তাইলে দেখতে পাবেন আপনি যে কোনো অফিসে যান, কারা চাকরি করছে। পিএইচডিতে চাকরি করছে কে? না বাইরে থেকে চলে এলো। মাস্টারিকে না কে মেদিনীপুর থেকে আসছে, কেউ বর্ধমান থেকে আসছে, কেউ বাঁকুড়ার থেকে আসছে, সব বাইরে থেকে, কেউ পূর্ব মেদিনীপুর থেকে আসছে। প্রাইমারি টিচার সেও আসছে বাইরের থেকে। কেন? এটা কেন? আজকে একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে পশ্চিমবাংলার 25% চাকরি বিহারের লোকের, বিহার থেকে আসা লোক। যে কোনো অফিসে যান, ব্যাংকে যান, সর্বত্র দেখবেন বিহার ইউপির লোক। কারণটা কেন? কি কারণ? তাদেরকে যে হিন্দিতে কথা বলতে হবে, কেন বলবো? আমাদের যদি মাতৃভাষা বাংলা হয়, তাহলে সেই ব্যাংকের ম্যানেজার, সেই ব্যাংকের স্টাফ বাংলা বলবে না কেন? এবং এটা বললে অন্যায় কোথায়? লোককে মারপিট করছে। আজকে আপনার প্রত্যেক দিন দেখুন বাংলা পক্ষ এখন জোর করে লিখেছে যে যেখানে সেখানে বাংলা বললেই রেগে যাচ্ছে সব। আরে বাংলায় বাংলা বলবো না, তাহলে বিহারে যখন ছিলাম, তাহলে বিহারির লোকরা হিন্দি বলবে, তাতে আমাদের আপত্তি কেন? এখানে যদি আপত্তি হয়, তাহলে ওখানেও আপত্তি থাকার কথা নয়। সেটা কিন্তু হয়েছে কি? মোটেই হয়নি। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক নেতারা এই আন্দোলনটার সঙ্গে ছিলেন, তাদের দূরদর্শিতার অভাব। তারা এই বিষয়টা দেখে না। তারা ভাবছিল যা পাই ভাগে সেটাই নিয়ে নিই, ভাগে নিলেই আমরা রাজা হব। আরে রাজা হয়ে তারপর কি করবে সেটা দেখো। রাজা হয়ে তোমরা কিছু পাবে? তোমরা একটা 350 কিলোমিটার দূরে থাকো, তোমাদেরকে যেখানে ছিলে সেইখানে ওই সবার শেষে তোমার নাম ডাকা হবে, সবার শেষে তোমার নাম ডাকা হবে, সেই ডাকা তোমার কথা কেউ শুনবেও না। আচ্ছা, যারা আমি বলি, যারা এই আন্দোলনে, তাদের বেশিরভাগ টাইটেল হচ্ছে মাহাতো। এবং এই মাহাতোরা কারা? না ওই কটা জায়গা থানা, ওই মারাবাজার, ওই বান্দোয়ান,
ওই মানবাজার, ওই পুঞ্চা, ওই হুড়া দু একটা, আর বাকি জায়গায় নাই বললেই চলে না, বাকি জায়গায় নাই বললেই চলে। কেন হলো এটা? বাকি জায়গায় কেন ইনভলভ করতে পারলে না? তার কারণ কি? তারা কেউ চায়নি, তারা কেউ চায়নি। এবং যিনি সবচেয়ে বেশি অপোজ করেছিলেন এই মানভূমে আসাটা, সেই দেবেন্দ্রনাথ মাহাতো, সেই দেবেন্দ্রনাথ মাহাতো কিন্তু ক্ষমতায় বসেছিলেন। ক্ষমতায় বসে তিনি কি করলেন? তিনি কোন ভূমিপত্র সুবিধা করে দিলেন? কোনো ভূমিপত্র তিনি সুবিধা করেননি। তিনি যদি করতে চাইছেন তাহলে বহু মানুষের বহু কিছু হচ্ছে, আর তিনি একদম কিছু করেননি এমন নয়। কিছু ইরিগেশন প্রজেক্ট এনেছিলেন, এবং ঝালদায় সিমেন্ট কারখানা হবে বলে ইন্দিরা গান্ধীকে এনে তার শিলান্যাসও করেছিলেন। এবং সেই কুর্নিটা আমাদের এক প্রাক্তন এমএলএ কেনার জন্য তার বাবার কাছে ধমকও খেয়েছিলেন। নামটা আমি বলছি না, আর বলার দরকার নেই, মারা যাওয়া লোকের নাম না বলাই ভালো, কিন্তু সেটা হয়েছিল। আমি দেবের মাহাতোর কোনো বদনাম করছি না, কিন্তু তার হাতে তো ক্ষমতা ছিল। একটা সময় তো ছিল এই বঙ্গভুক্তির পর সমস্ত আসনগুলাই লোকসভা সংঘ ছিল। তাহলে সেই লোকসভা সংঘ কেন ভূমিপুত্রদের আগে ব্যবস্থা করলেন না? তারা কেন এত উদার হয়ে গেলেন? এই প্রশ্ন তো যারা ভূমিপুত্র তারা তো করবেনই। যারা ভূমিপুত্র তারাই তো এখানকার মেজরিটি। কিন্তু এখন কি হচ্ছে? তাদেরকে দয়ার উপরে বসে থাকতে হচ্ছে। তাদেরকে দয়া করবে কোথায়? জি হুজুর সার করতে হচ্ছে কার কাছে? তারা কেউ কিন্তু এখানকার ভূমিপুত্র নয়। এখানকার ভূমিপুত্র সেজেছেন কাগজপত্র তৈরি করে। অথচ যাদের কাগজ, যাদের জমি, যাদের সম্পত্তি, যাদের এরিয়া, তারা হয়ে গেল ভিক্ষার পাত্র। কেন হলো? এইটা নেতৃত্বের অভাব। এই নেতৃত্বের দুর্বলতার কারণেই হয়েছে। নেতৃত্ব যদি বসে থাকে কলকাতার নেতারা আমাকে দান করবে, কলকাতার নেতারা দয়া করে আমাকে দেবে, সেই তারপর উপর আমরা নির্ভর করব। আর আমরা খালি আইএস করব, মন্ত্রী হব, শান্তি হব, আমরা যাব, এমএলএ হব, এমএলএ হোস্টেলে থাকবো, ফুর্তি করব, নিজেদের সম্পত্তি বাড়াবো, ঘুষ খাবো, কাটমানি খাবো, সব কিছু আমরা করব। আমাদের আইএস করব, বিলাসিতা করব, আমাদের সম্পত্তির পাহাড় করব। কিন্তু মানুষের জন্য কিছু করব, এই চিন্তাধারাটা তাদের নেই। কেন নেই? অথচ আপনি পাশের জেলায় যদি বাঁকুড়ায় যান, বাঁকুড়ায় দেখুন যে কোনো ইস্যুতে সঙ্গে সঙ্গে তাদের রিয়েক্ট করবে। কিন্তু আমাদের এখানকার কোনো লোকের মুখে কোনো রা পাওয়া যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরা বোবা, কালা। এরা না বুঝে নিজেদের রোজগার করতে বুঝে, অন্য কিচ্ছু বুঝে না। তারা কারো ভালো করার জন্য নেই। তারা জনপ্রতিনিধি হয় ঠিকই, কিন্তু জনপ্রতিনিধি হয়ে তারা জায়গার ভালো করব, এই এলাকার ভালো করব, এলাকার মানুষের জন্য ভালো করব, এই চিন্তাধারাটা তাদের নেই। সেই স্কুলে তারা পড়েইনি। এবং সবচেয়ে দুঃখের কথা, যারা ক্ষমতায় গেছে তাদের অধিকাংশই ছিল না অশিক্ষিত। খুব দু একজনকে বাদ দেন, আমি দেবেনবাবুর কথা, সীতারামবাবুর কথা আমি ধরছি না, আরো অনেকেই ছিলেন যারা লেখাপড়া জানতেন, কিন্তু অধিকাংশই ছিলেন অশিক্ষিত। তাদেরকে যা বলবে তাই বলে দিত। আমাদের ভজুখুড়া বা আমাদের পদকখুড়া লেখাপড়া জানতেন না। এটা ইয়ার্কি করে আমাদের এক স্যার ছিলেন কল্যাণী প্রসাদ সিংদেব, ওই পদকবাবু তাকে নিয়েই যেতেন সঙ্গে। তিনি কলকাতায় কিছু জানতেন না। তা হাসির ছলে তিনি বলছেন যে এমএলএ হোস্টেলে গিয়ে কোমর দেখে কল্যাণবাবুকে জিজ্ঞেস করেছেন আমাদের স্যারকে, পদকখুড়া, যে এটা কি? স্বাভাবিক তিনি কোনোদিন কোমর দেখেননি, তো এখানে কিভাবে ইউজ করতে হবে? এখানে কোনো বানটান নাই কি? এটা জিজ্ঞেস করেছেন। এটা কোনো, আমি দোষের কিছু বলছি না, এর মধ্যে কোনো মানে তার কিস্সা করছি না বা তার সমালোচনা করছি না, তার অজ্ঞতার কথাটা বলছি আমি। অজ্ঞতা থাকতে পারে, কারণ তিনি দেখেননি, কি করবেন? তাকে আমরা এমএলএ করেছি, তিনি গেছেন বিধানসভায়, কোনোদিন বলেছেন কিছু? ভজুখুড়া কোনোদিন লোকসভায় কোনো প্রজেক্টে নিয়ে বলে আদায় করে এনেছেন, দেখাতে পারবেন? তাহলে তারা কি জন্য প্রতিনিধি হলেন? তাদের প্রতিনিধি হওয়ার দরকার কি? কেন করা হয়েছে তাদেরকে? সেখানে শিক্ষিত লোককে, ভজুখুড়া তো প্রাথমিক স্কুলে বেশি পড়েননি, সামান্য পড়াশোনা করেছেন। পদকখুড়াও তাই, পদকখুড়াও সামান্য পড়াশোনা করেছেন। আর যারা একটু লেখাপড়া করেছিলেন, সীতারাম মাহাতো, দেবেন্দ্রনাথ মাহাতো, তারা কিছু না কিছু করেছেন, নাই বলা চলবে না। একদম মানবাজার থানার কোনো লোককে, মানবাজার ওর বিধানসভা এলাকায় কোনো ছেলে খুঁজে পাওয়া যায়নি যার চাকরি তিনি করে দেননি। এটা তো সীতারামবাবুকে বলতে হবে না, সীতারামবাবুর এটা গুণ তো ছিলই। কিন্তু বাকিরা কি করলেন? বাকিরা কোনটা করলেন? সেইটাই তো প্রথম প্রশ্ন। তাহলে এইগুলো করতে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ আর করতে, ইউনিভার্সিটি করতে 60 বছর 65 বছর লাগলো কেন?
বঙ্গভুক্তির তাহলে আমাদের সুবিধাটা কি হলো, যে বাংলায় এলে আমরা অনেক কিছু শিখবো। আচ্ছা, বাংলায় এলে আপনারা বাংলা ভাষার খুব উন্নতি হবে, বাংলা ভাষার উন্নতি হয়েছে কি? আজকে দেখুন, আজকে যদি হাল অবস্থা দেখুন, তাহলে প্রায় সমস্ত স্কুল ঢুকছে। অধিকাংশ স্কুলে শিক্ষক আছে তো স্টুডেন্ট নেই, স্টুডেন্ট আছে তো শিক্ষক নেই। এখন আবার ওই স্যার মানে গোবর নয়, স্যার স্পেশাল ইনসেন্টিভ, স্পেশাল ইন্টিগ্রেটেড রিভিশন অফ ভোটার লিস্ট, তাতে এই সব শিক্ষকদেরকে বিএলও করে দেওয়া হয়েছে। তার মানে স্কুলে আর পড়াবেন, যেমন একটা স্কুলে এখনই বলেছে 5 জন শিক্ষক 5 জনকে নিয়ে নিয়েছে বিএলওতে, তাহলে সেই স্কুলটা বন্ধ হয়ে গেল। এগুলো তো হচ্ছে, কারণ কি, কেন হচ্ছে? এগুলোর তো বিরুদ্ধে একটা বিরোধিতা করা দরকার। 1 মাসের মধ্যে করতে হবে, কেন ঠিকা নিয়েছে? কেন 6 মাস ধরে করা যাবে না? কেন 1 বছর ধরে করা যাবে না? কিছু কম লোককে দিয়ে কেন করা যাবে না? সমস্তকে বন্ধ করে কি এমন জরুরি আছে যে ভোটার লিস্টে করতে হবে? 2024-এ যদি এটা ইলেকশন হতে পারে এই ভোটার লিস্টে, তাহলে 2025-26 হইতে অসুবিধা কি আছে? এটা আর কিছু নয়, এটা হচ্ছে আমাদের জেদ, আমাদের ইগো। আমাদের পাপা বলেছেন কাজে আমাদের করতে হবে, পাপাকে জেতাবার জন্য চেষ্টা চরিত্র করতে হবে। এটা হচ্ছে কথাটা অপ্রাসঙ্গিক হলেও অপ্রাসঙ্গিক নয়। তার কারণ হচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থার হাল হয়েছে এটাই। উৎকর্ষ বলে আমাদের দিদিমণি একটা কোন দিক থেকে আবিষ্কার করলেন, সেই উৎকর্ষে কি এলো না, সব টিচাররা চলে এলো টাউনে। আর গ্রামের যত স্কুল, সেই গ্রামের স্কুলের অবস্থা ততই বছর হচ্ছে বেশিরভাগ স্কুল বন্ধের দিকে, স্কুল চালাতে দিচ্ছে না। তার কারণ শিক্ষক নেই, আর শিক্ষক আছে ছাত্র নেই। এবারে বহু স্কুল, প্রায় 3000-এর বেশি স্কুল গোটা পশ্চিমবাংলায়, তাতে কোনো ভর্তি হয়নি। কেন ভর্তি হয়নি? কারণ কি, যে লেখাপড়া হচ্ছে না। লেখাপড়া হোক, এইটা কতজন চাই? আর পুরুলিয়া হওয়ার পর পুরুলিয়া জেলায় লেখাপড়া করে কেউ উন্নত হোক বা নিজের জীবনে প্রতিষ্ঠা হোক, সেটা কজন নেতা চাইছেন? একজন নেতা, যিনি আবার সভাধিপতি ছিলেন, তিনি তো একবার বলেই দিলেন যে এখানকার লোকের বুদ্ধিশুদ্ধি কম, এখানকার ছেলে মেয়েদের, এই জন্য ওরা ইন্টারভিউ তো পারে না। এর থেকে লজ্জার কিছু আছে কি? একজন জনপ্রতিনিধি, তিনি সভাধিপতির পদে বসে এই কথা বলতে পারেন? এ কিন্তু বললেও কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ নেই তার কারণ, ওই যে ছেলে কাঁদে না সে দুধ পায় না। আমাদের এখানকার যারা লোক, তারা নিরীহ গোবেচারা, তারা নিষ্পেষিত, বঞ্চিত, মার খেতে খেতেই তারা জীবনটা কাটিয়ে দিচ্ছে। তাদের মুখে ভাষা নেয়। তারা একজন এমএলএকে দেখলে উঠে দাঁড়ায়, তারা একজন সরকারি অফিসার, একটা পিয়নকে দেখলে উঠে দাঁড়ায়। এইরকম তাদের মানসিকতা। তারা জানেই না, খালি নতমস্তকে থাকছে। আবার তাদের মধ্যে কিছু লোক এর মধ্যে ব্রাহ্মণ্যবাদের দেখিয়ে দেখে। এটা ব্রাহ্মণ্যবাদের নয়, এটা হচ্ছে অশিক্ষার কারণ। এটা অশিক্ষার কারণ, কুসংস্কারে পীড়িত হওয়ার কারণে এই জিনিসগুলো হয়েছে। আমার কি যোগ্যতা, আমি সেটাই বুঝি না। আমার যোগ্যতা কি, আমি কি করতে পারি, আমার কিছু ক্ষমতা আছে কিনা? আমার ক্ষমতা অনেক ক্ষমতা। সেই ক্ষমতা যদি আমরা প্রয়োগ করি তাহলে এই অবস্থা হতো না। কিন্তু আমরা ক্ষমতা প্রয়োগ করতে ওই যে আমরা ঘাড় বাঁকিয়ে তুলতেই ভালোবাসি। ঠিক আছে, মন্ত্রী এসছে, মন্ত্রী যখন বলছে তখন চলো ভাই সবাই চলো। একটা পঞ্চায়েতের মেম্বার এসে, সে একদম বিরাট ব্যাপার, তাকে জি হুজুর করতে শুরু করেছে, স্যার। একজন সরকারি অফিসার, সে অফিসার যাই হোক, আরে সে তো অফিসের চাকর, সে তো জনগণের চাকর, সে জনগণের পাবলিক সার্ভেন্ট। পাবলিক মানে কি? পাবলিক মানে জনগণ। সার্ভেন্ট মানে কি? সার্ভেন্ট মানে চাকর। তো পাবলিকের চাকর বেতন পান, বেতনটা কে দেয়? না, বেতনটা দিচ্ছে সরকার। সরকার কোথা থেকে পাচ্ছে? সরকার পাচ্ছে আমার আপনার টাকা। তো তাহলে যারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের কথা শুনবেন না, পাবলিককেই ধমক দিবেন। এটা কি করে সহ্য করা যায়? পাবলিকে সহ্য করা যাবে না। কিন্তু আমাদের এখানকার লোক এইসব সহ্য করে অভ্যস্ত হয়ে গেছে। এই অভ্যস্ত হওয়ার ফলে আমাদের অবস্থা এখন দাঁড়িয়েছে এমন যে আমরা কোমর ভাঙা অবস্থায় আমাদের দাবি দেওয়া করতেও ভুলে গেছি। এখন যে দাবি দেওয়া উঠছে, কিছু কিছু কোনো সমাজগতভাবে কেউ কেউ দাবি দেওয়া করছে, তাতে কিন্তু সরকারের প্রশাসনের জ্বলন হয়ে যাচ্ছে। এবং জ্বলনের যথেষ্ট কারণ আছে। যে এই যে বঙ্গভুক্তি হলো, এই বঙ্গভুক্তিকে কেউ কেউ বলছে আমরা বিরাট পেয়েছি, আমরা একবারে দৌড়ে চলে এসেছি, বিরাট উন্নতি, আমাদের পুরুলিয়ার উন্নতি, একবারে ঝাঁকে ঝাঁকে উন্নতি, এত উন্নতি, সে উন্নতি রাখার জায়গা নেই। আজকে স্কুলগুলো দেখুন, যে কটা টিচার আছে, টিচারগুলোকে দেখুন কতজন এখানকার আর কতজন বাইরের। সরকারি অফিসে দেখুন কতজন এখানকার, কতজন বাইরের। যে কোনো ব্যাপারে আজ লাইসেন্স পাচ্ছে কে? কোথাকার লোক?
দেখুন কোথাকার লোক। এমআর ডিলার কি হবে না নিত্যহরি কুণ্ডু, আমি নাম করেই বলছি, নিত্যহরি কুণ্ডু কোথাকার লোক? এ তো এখানকার নয়। কেন হবে? কেন এখানকার লোক সুযোগ পাবে না? আর এখানকার লোক করলে, যেমন স্টোন ক্রাসার এখানকার লোক করলে সেটা বন্ধ করো, আর ওই বড় পার্টিকে কলকাতার থেকে এনে অথবা অন্য কোথার থেকে এনে বড় পার্টিকে তুমি দিয়ে দাও আর তাদের চালাও। একটা পার্টিকে দিয়ে দাও, বড় একটা পার্টিকে, আর কাশীপুরে যেমন দিয়ে দেওয়া হয়েছে, ওইটার থেকে স্টোন ক্রাসার চলবে, বাকি স্টোন ক্রাসার বন্ধ করে দাও। এগুলো সব বেআইনি, ওইটা আইনি। আচ্ছা বেআইনি কেন বেআইনি হচ্ছে? আপনারা অ্যালাউ করছেন না কেন? এটা তো আপনার দায়িত্ব করার মধ্যে, কেন করছেন না? আইন মানলেও করছেন, আইন না মানলেও করছেন না, সব বন্ধ করবেন কেন? রুজি রোজগার বন্ধ করবেন কেন? একটা স্টোন ক্রাসারে কতগুলো লোক চাকরি করে, সেই তাদের ভাত মারছেন কেন আপনারা? বেআইনি করছে, তাদেরকে আইনি করার ব্যবস্থা করুন। যে কিভাবে আইনি হবে, তারা পলিউশন কন্ট্রোলের ব্যবস্থা করছে কিনা, তারা লাইসেন্স নিয়েছে কিনা, তারা রয়্যালটি দিচ্ছে কিনা, তাদের জায়গার কাগজ আছে কিনা, যদি না থাকে তাদেরকে বুঝে বলুন এই কাগজগুলো আনুন। কেন আপনারা সেটা করছেন না? না করে তাদের কারবার বন্ধ করে দাও। এই বন্ধ করার ফলে তার তো যা হলো হলো, কিন্তু তার সঙ্গে যারা কাজ করছিল তাদের পেটে লাথি পড়ছে কিনা, তাদের পেট চলবে কি করে? তারা ওই স্টেশনে টিকিট কাটছে আর লাইন ধরে চলে যাচ্ছে, কেউ গুজরাট, কেউ মহারাষ্ট্র, কেউ চেন্নাই, কেউ মানে পাঞ্জাব, হরিয়ানা, এইসব জায়গায় যাচ্ছে। কেন যেতে হচ্ছে? কেউ যাচ্ছে বেঙ্গালুরু, কেন যেতে হচ্ছে? যেতে হবে কেন? এই সংখ্যা দিনের পর দিন বাড়ছে কেন? আপনি যে কোনো জেলার থেকে দেখুন যে পুরুলিয়া জেলার সংখ্যা অনেক বেশি। পুরুলিয়া আপনি প্রতিটা গ্রামে দেখুন 100 জন, 100টা যদি বাড়ি থাকে তা 100 জনের মধ্যেই 100টা ঘরেরই ছেলেপেলে বাইরে আসে। আমার যেমন গ্রাম বড়বাজার থানা একটা গ্রাম, সেই গ্রামে যতগুলো লোক আছে, যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘরের একটা দুটো করে ছেলে সব বাইরে আসে। তারা বাইরে যেয়ে চায় পাচ্ছে, কার কারণ এখানে কোনো কাজ নেই। তা কাজটা তৈরি করবে কে? কাজটা তৈরি করবে সরকার। আর সরকার কি করে তৈরি করবে? এখানকার যারা জনপ্রতিনিধি তারা যদি সেই প্রজেক্টের চিন্তা ভাবনা করে সরকারের কাছে তুলে ধরে, না এটা জরুরি, এটা করতে হবে, তবে হবে। কিন্তু এখানকার লোক তো জি হুজুর, আমি মাই বাপ। আরে নেতা ও নেতা, তুমি এমএলএ, তুমিও এমএলএ, ও তুমি এমপি, ও এমপি, তাহলে ওর ক্ষমতা আছে বলার, তোমার ক্ষমতা নেই বলার। কেন নেই? 10 টাকা, তাহলে তুমি এমপি হয়েছো কেন? তাহলে তোমাকে জবাবদিহি করতে হবে, তোমাকে বারবার আমি ভোট দেবো কেন? এটা তো বলা দরকার না? তা নয়, এটা চলবে না। কাজেই এটা চলবে, এবং এই বঞ্চনার ইতিহাস অনেক লম্বা, বঞ্চনা চলতে থাকবে। এই বঞ্চনা থেকে মুক্তি পেতে হলে যেটা করা দরকার সেটা আমরা করছি না। আগামীকাল 1 নভেম্বর বঙ্গভুক্তিকে কেন্দ্র করে বৃহত্তর এলাকার মানুষ কালা দিবস পালন করবেন, এবং কিছু এলাকার মানুষ, মূলত সেখানে সংখ্যা খুবই কম, মূলত কিছু শহরের লোক যাবেন যাদের মধ্যে এই আন্দোলনে কোনো অংশগ্রহণ ছিল না, আর কিছু লোক সুযোগ সন্ধানী কিছু লোক, তারা কেউ কেউ কানাপাড়িকা হয়ে প্রশাসনের অথবা কোনো দলের কানাপাড়িকা হয়ে তারা যে এটা নিয়ে ফুর্তি করবে, কিন্তু তারা একবারও বিবেচনা করবে না বা বলবে না যে আমরা কি জন্য আন্দোলনটা করলাম, আমাদের পূর্বপুরুষরা, আমাদের কাকা জেঠা, আমরা কি জন্য আন্দোলন করলাম আর আমরা কি পেলাম। কেন ব্যালেন্স শিটটা দেখবেন না? কেন কত এলো আর কত গেল কেন দেখবেন না? 70 বছর পরেও কি দেখার সময় হয় না? কবে দেখবেন? কোনোদিনই দেখবেন না। আর আপনাদের না দেখার জন্য আপনাদের যে বংশধর তারা ওই ভিখারি হয়েই থাকবে, জোড়হাত করতে শিখবে, এর থেকে বেশি কিছু করবে না। তাহলে ভূমিপুত্রদের বঞ্চনা চলতে থাকবে, কোনোদিনই এই বঞ্চনা মিটবে না। আর যারা লাভের করি নেওয়ার, তারা লাভের করি নিতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। এটাই হয়েছে আজকের আলোচনার নির্যাস। এতক্ষণ ধরে যেসব বললেন, যারা সঙ্গে ছিলেন, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের কালা দিবস অথবা বঙ্গভুক্তি দিবস যারা যাকে সমর্থন করেন, যারা যেটা মনোরঞ্জন করেন, আপনারা পালন করুন। তবে এই আমার আলোচনার বিষয়বস্তুগুলো যদি আপনাদের ভালো লাগে, এই কথাগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার বলে আমি মনে করি। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।